আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা অনেকেই বিসিএস গণিত প্রশ্ন সমাধানের উপর ক্লাস চেয়েছেন। তো আপনারা সবাই কম বেশি জানেন যে বিভিন্ন চাকরির পরীক্ষা আপনি প্রাইমারি বলেন অথবা এনটিআরসি বা অন্য সব পরীক্ষা বিসিএস প্রশ্ন থেকে হুবহু কিংবা টাইপ রিপিট হয়ে থাকে। আর বিসিএস প্রস্তুতির জন্য বিসিএস বিগত প্রশ্ন আপনাকে সমাধান করতেই হবে। তো আজকে আমরা দশম বিসিএস গণিত সমাধান দেখব। পরবর্তীতে ক্রমান্বয়ে বাকিগুলো আসবে ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। নিচের কোন সংখ্যাটি মৌলিক? তো মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার সম্পর্কে আমরা আগে জানবো যে মৌলিক সংখ্যা আসলে কি। তো মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন ধরেন 2। এখন এই 2কে 2 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে আমরা বলতে পারি যে পৃথিবীর সবচেয়ে ছোট প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা হচ্ছে 2। তো এখন আমরা অপশনগুলো চেক করতে পারি যে অপশনগুলো থেকে আমরা ভাগ করে চেক করতে পারি। যেমন ধরেন যে অপশন একে আছে হচ্ছে 91। তো এই 91টি কিন্তু 7 দিয়ে ভাগ করা যায়। তো 7 দিয়ে যদি ভাগ করেন তাহলে হবে 13। এবং অপশন 2তে দেখেন যে 143। এই 143কেও হচ্ছে 11 দিয়ে ভাগ করা যায়, ভাগফল আসবে 13। এবং 87কেও 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে আসবে হচ্ছে 29। তো এখন দেখেন এখানে যে অপশন দেখুন 91কে যে 7 দিয়ে ভাগ করা যায়, 143কে যে 11 দিয়ে ভাগ করা যায়, এগুলো মানে কত দিয়ে ভাগ করা যায় এটা একটু বের করতে আপনার হয়তো সময় লাগবে। আপনার সময় যাবে যে আপনার মনে করতে হবে, ভাগ করে চেক করতে হবে। তো এতগুলো ভাগ করে চেক করার থেকে আপনি হচ্ছে একটা কাজ করতে পারেন যে 1 থেকে 100 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে, কত রেঞ্জ থেকে কত পর্যন্ত কতগুলো, এগুলো কিন্তু সরাসরি আপনাদের বিসিএস পরীক্ষায় চলে আসে বা অন্যান্য পরীক্ষাও আসে। তো এর জন্য হচ্ছে আপনি একটা কাজ করতে পারেন যে এগুলো মুখস্থ করে ফেলতে পারেন। কীরকম? তো এখানে লক্ষ্য করেন যে ছকটা আমি দিয়েছি যে প্রাইম নাম্বার সম্পর্কে, যে এখানে হচ্ছে মৌলিক সংখ্যা, এখানে হচ্ছে রেঞ্জ, যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 4টি এবং কী কী 2, 3, 5, 7। এবং 10 থেকে 20 পর্যন্ত কতগুলো? 4টি। কী কী? 11, 13, 17, 19। তো এইভাবে আপনি একদম 1 থেকে 100 পর্যন্ত সবগুলো মুখস্থ করে ফেলতে পারেন যে কী কী মৌলিক সংখ্যা রয়েছে এবং কত রেঞ্জের মধ্যে কতটি। কারণ হচ্ছে আপনাদের এই কতগুলো মৌলিক সংখ্যা কত রেঞ্জ থেকে এইটাও প্রশ্ন সরাসরি জিজ্ঞেস করে, তাহলে তো আপনার এটা আসলে মুখস্থ করতেই হবে। তো যদি মুখস্থ করে ফেলেন তাহলে আপনার সময়ও বাঁচবে এবং হচ্ছে আপনার বসে বসে হিসাব করতে হবে না। তো কীরকম প্রশ্ন আসে দেখেন, এখান থেকে সরাসরি আপনাকে জিজ্ঞেস করতে পারে যে 1 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি? 25টি। 1 থেকে 200 এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি? 47টি। 100 থেকে 200 এর মধ্যে কতটি? 21টি। এখানে দেখেন যে 1 থেকে 30 এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি? 10টি। তো আপনি যদি এখানে এই রেঞ্জটা হিসাব করে মনে রাখেন যে কত রেঞ্জের মধ্যে কতটি, ধরেন আপনি এইভাবে মনে রেখেছেন, তো এখন কিন্তু আপনি বের করতে পারবেন যে 1 থেকে এই 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? 4, 4, 8 আর 2 হচ্ছে 10। তাহলে এই 1 থেকে 30 পর্যন্ত হচ্ছে আমাদের 10টি। তো এইভাবে যত রেঞ্জই দেখ না কেন আপনি কিন্তু হিসাব করে বের করতে পারবেন যদি আপনার এটা মুখস্থ থাকেন। তো আপনি মুখস্থ করতে পারেন রেঞ্জ প্রথমে হচ্ছে 4টি, 1 থেকে 10 এর মধ্যে, 10 থেকে 20, 20 থেকে 30 গুলো মনে রাখবেন সাইডে। এবং কতটি? 1 থেকে 10 এর মধ্যে 4টি, তারপর 4টি, তারপর 2টি, তারপর 2টি। এবং কতগুলো মৌলিক সংখ্যা, কী কী মৌলিক সংখ্যা, এগুলো আপনি হচ্ছে মনে রাখতে হবে কষ্ট করে, কারণ এখান থেকে সরাসরি প্রশ্ন চলে আসে। তো আপনি চাইলে এই ছকটা একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন। পরবর্তী প্রশ্ন দেখেন, কোনো একটি জিনিস নির্মাতা 20% লাভে ও খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করে, যদি ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা হয় তবে খুচরা মূল্য কত? তো এখানে আমরা হচ্ছে যদি ক্রয় মূল্যটা 100 টাকা ধরি, যে ক্রয় মূল্য 100 টাকা যদি ধরি, তাহলে এখান থেকে দেখেন যে প্রথমত নির্মাতা হচ্ছে 20% লাভ করতে হবে এবং খুচরা বিক্রেতাও 20% লাভ করতে হবে। তো প্রথমত আমরা হচ্ছে নির্মাতাকে নিয়ে কাজ করবো যে ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে 100 এর 20%কে লাভ করবে প্রথমত নির্মাতা। তাহলে নির্মাতার লাভ কত টাকা আমরা এটা বের করতে পারি এভাবে, যে নির্মাতার লাভ 20%, কিন্তু টাকায় কত সেটা তো আমরা জানি না। তাহলে নির্মাতার লাভ ক্রয় মূল্যের উপর সে 20% লাভ করছে, লাভ সবসময় ক্রয় মূল্যের উপর। তাহলে 100 এর 20% সমান কত? এটা যদি আপনি হিসাব করেন 100 এর 20% মানে কি 100 গুণন 20 ভাগ 100, তাহলে 100 কাটা যায়, তাহলে হচ্ছে 20 টাকা। তাহলে এখন যদি লাভ তার 20 টাকা হয় এবং ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে 20% লাভে নির্মাতার বিক্রয় মূল্য কত? 20% লাভে নির্মাতার বিক্রয় মূল্য হচ্ছে, সে তাহলে কত টাকা করে বিক্রয় করে? সে হচ্ছে আসলে 100 যোগ 20, অর্থাৎ 120 টাকা করে নির্মাতা হচ্ছে বিক্রয় করে, তাই না? তো নির্মাতা যদি 120 টাকা করে বিক্রয় করে, তাহলে এখন খুচরা বিক্রেতা, তো নির্মাতা যদি 120 টাকা বিক্রয় করে, তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত আসবে? এই 120 টাকা করে সে কার কাছে নির্মাতা বিক্রয় করবে? খুচরা বিক্রেতার কাছে। তাহলে এই 120 টাকা হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, এটা আমরা লিখতে পারি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। ঠিক আছে? আচ্ছা, তো খুচরা বিক্রেতা হচ্ছে 120 টাকা করে নির্মাতার কাছ থেকে কিনেছে। তো এখন এই খুচরা বিক্রেতাকেও 20% লাভ করতে হবে। তাহলে খুচরা বিক্রেতার লাভ কত? আমরা সেটা বের করি। খুচরা বিক্রেতা কিসের উপর লাভ করবে? তার ক্রয় মূল্য, সে কত দিয়ে কিনছে? 120 টাকা দিয়ে কিনছে। তাহলে 120 এর 20% তার লাভ করতে হবে। তো এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের আসবে 24 টাকা। আচ্ছা,
তো 24 টাকা হচ্ছে খুচরা বিক্রেতা লাভ, সে কিনে আনছে 120 টাকা করে আর লাভ করতেছে 24 টাকা। তাহলে মূলত আসলে খুচরা বিক্রেতা বিক্রি করতেছে কত টাকা করে? খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে মানে বিক্রি করতেছে কত টাকা দিয়ে, কিনছে সে 120 টাকা দিয়ে আর লাভ করতেছে 24 টাকা, তাহলে তার হচ্ছে টোটাল 144 টাকা। তো খুচরা বিক্রেতা বিক্রয় করতেছে 144 টাকা করে, এই খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে 144 টাকা। এখানে দেখেন যে খুচরা মূল্য কত, খুচরা মূল্যটাই বের করতে বসে। তো খুচরা বিক্রেতা থেকে কে কিনে নিয়ে আসবে? আমরা কিনে নিয়ে আসবো খুচরা বিক্রয় মূল্যে। তো খুচরা মূল্যটাই যেহেতু বের করতে বলছে, তাহলে এই খুচরা মূল্যটা হচ্ছে 144 টাকা। এটি হবে এই প্রশ্নের উত্তর। পরের প্রশ্ন, সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য যদি এ হয় তবে ক্ষেত্রফল কত? তো আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 √3/4², তাই না? তাহলে এটাই হবে এই প্রশ্নের উত্তর, ক্ষেত্রফল বের করতে বলছে। তো এই প্রশ্নটা বিভিন্ন চাকরির পরীক্ষায় এভাবে আসে যে সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য যদি x হয় তাহলে ক্ষেত্রফল কত? তো এখানে এর পরিচয় কি? এর পরিচয় হচ্ছে বাহুর দৈর্ঘ্য। আর যদি আপনাকে বাহুর দৈর্ঘ্য বলে দেয় x, তাহলে আপনার ক্ষেত্রফল কত হবে? √3/4x²। ঠিক আছে, তো এরকম সহজ সহজ প্রশ্ন এভাবেও আসে। তো পয়েন্টটা দেখেন, 1 থেকে 49 পর্যন্ত সংখ্যার গড় কত? তো এইটা হচ্ছে এভাবেই করা যায়, সহজ নিয়ম যে শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2। তো এখানে হচ্ছে আমাদের শেষ পদ কত? 49, প্রথম পদ হচ্ছে 1 ভাগ 2, তাহলে এখানে আসে হচ্ছে 50 ভাগ 2 সমান সমান 25। এই প্রশ্নের উত্তর হবে 25, একদম সহজ। পরবর্তী প্রশ্ন দেখেন যে টাটাই 3টি করে আম ক্রয় করে এবং টাটাই 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হয়? তো এটা হচ্ছে শর্টকাটে করা যায়, খুবই সহজ। তো এখন দেখেন যে টাকায় সে 3টি কী করছে? ক্রয় করছে, 3টি ক্রয় করছে এবং টাকায় 2টি বিক্রয় করছে। তো টাকার পরিমাণে কিন্তু এখানে সেম, টাকায়। তো এখানে অন্য কিছু থাকলে এটা অ্যাপ্লিকেবল হবে না। তো এখন দেখেন এটা কীভাবে করবেন? তাহলে এটা আপনি এভাবে করবেন যে লাভ সমান সমান, তো আপনার যে দুইটা সি সংখ্যা দেওয়া থাকে, 2 থাক 3 থাক যাই থাক, এখানে 2টি, এখানে হচ্ছে 3টি, তাহলে আপনি 2টা সংখ্যা বিয়োগ করবেন, তাহলে 3 বিয়োগ 2, ঠিক আছে? তো বিয়োগ করলেন এবং নিচে দিবেন হচ্ছে বিক্রয় মূল্যের টি সংখ্যাটা দেন না। তো বিক্রয় করছে কয়টি? বিক্রয় করছে 2টি বিক্রয় করছে, তাহলে বিক্রয় মূল্যের টি হচ্ছে 2, তাহলে নিচে হচ্ছে 2। তো এটা জাস্ট মনে রাখবেন, উপরে হচ্ছে সংখ্যা 2টা বিয়োগ, নিচে হচ্ছে বিক্রয় মূল্যের টি সংখ্যাটা। তো কোনো 100% লাভ কত পার্সেন্ট বের করতে বসে? তো এখানে দেখেন 1/2 গুণন 100, আর হচ্ছে যদি আপনি কাটাকাটি করেন তাহলে হবে 50, তাহলে লাভ কত পার্সেন্ট? শতকরা লাভ হচ্ছে 50%। তো এই শর্টকাটটা মনে রাখবেন, এই ধরনের প্রশ্ন অনেক অনেক জায়গায় চলে আসে। পরবর্তী প্রশ্ন দেখেন, ত্রিভুজ ABC এর BE সমান FE সমান CS, AFC এর ক্ষেত্রফল হচ্ছে 48, ABC এর ক্ষেত্রফল বের করতে বলছে। তো এখানে বলছে ত্রিভুজ ABC, তো এটা অর্থ অনুযায়ী আমি একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি, ত্রিভুজ ABC। ওকে, তো এখানে বলছে BD সমান FD সমান CF। তো এখানে দেখেন যে এইখানে বাহু হচ্ছে বি আর সি, তো এখানে তার এ নেই, তাহলে বি আর সি হচ্ছে বাহু, এখানে ই এবং এফ দুইটা পয়েন্ট হচ্ছে আমাদের নিতে হবে, তাহলে আমরা এটা মিলাতে পারবো। যেহেতু সমান, তাহলে আমরা হচ্ছে সমান 3 ভাগে ভাগ করি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ, ঠিক আছে? তাহলে হচ্ছে এটা আমাদের বি সমান ই এফ সমান সি এফ পয়েন্ট, ঠিক আছে? তো এখন আমরা কি করবো? এখানে দেখেন যে বলা আছে এ এফ সি এর ক্ষেত্রফল, এ এফ সি, এ কোথায় আছে? এই জায়গায়, এফ আছে এই জায়গায়, সি আছে হচ্ছে আমাদের এই জায়গায়। তাহলে এখন দেখেন, দুঃখিত, এটা হচ্ছে AEC এর ক্ষেত্রফল দেওয়া ছিল, AEC এর ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গফুট। তো এখন দেখেন আমাদের AEC কোথায় আছে? AEC, তো আমরা হচ্ছে এটা কানেক্ট করে দিব। AEC এই ক্ষেত্রফলটা আমাদের দেওয়া আছে হচ্ছে, এই টোটালটা হচ্ছে আমাদের 48 বর্গফুট দেওয়া। তো এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এই যে মাঝখানে লাইনটা, এটা আমরা একটু ডট ডট দিয়ে কানেক্ট করে নিই। এখন দেখেন যে এইখানে যেহেতু BE সমান EF সমান CF, তাহলে হচ্ছে যদি এই পোর্শনগুলো আমাদের সমান হয়, ঠিক আছে, যদি সমান হয় তাহলে আমাদের যেহেতু এটা এই তিনটার জন্য হচ্ছে আমাদের একটাই শীর্ষবিন্দু এই শীর্ষবিন্দু থেকে সবগুলো কানেক্ট হচ্ছে, তাহলে আমাদের এই প্রত্যেকটা ভাগই কিন্তু সমান হবে, এই প্রত্যেকটা ভাগই হচ্ছে সমান হবে, ঠিক আছে? তাহলে ABE ত্রিভুজ ABE সমান ত্রিভুজ AEF সমান ত্রিভুজ AFC, ঠিক আছে? এই প্রত্যেকটা ত্রিভুজ আমাদের সমান। আচ্ছা, যদি সমান হয় তাহলে এখন দেখেন যে AEC এটা যদি টোটালটা যদি আমাদের 48 হয়, যেহেতু এখানে 3টা ভাগ হয়েছে, তাহলে এই 48, তাহলে এটা দ্বিগুণ হয়েছে, 2টা ভাগে বিভক্ত হয়ে গেছে, তাহলে 48-এর অর্ধেক কত? 24, তাহলে একটা অংশ হচ্ছে, এটা হচ্ছে 24, এটা হচ্ছে 24, কারণ হচ্ছে যেহেতু সমান, তাহলে 24 24 48 হয়, তাহলে এই দুইটা যদি 24 24 করে হয়, যেহেতু 3টাই সমান, তাহলে এটাও আমাদের হবে 24, ঠিক আছে? তাহলে আমাদের বের করতে বলছে কি? ABC এর ক্ষেত্রফল। তাহলে ABC এর ক্ষেত্রফল কত? তাহলে ABC এর ক্ষেত্রফল হচ্ছে এই 3 24-এ কত হয়? 72 হয়, ঠিক আছে? তাহলে 72 হবে এই প্রশ্নের উত্তর।
তো পরবর্তী প্রশ্ন, পরবর্তীতে একটা মান নির্ণয় প্রশ্ন এসেছি খুব সহজ। এ বি এর সূত্র অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। এ প্লাস বি এর মান দেওয়া আছে এবং এ মাইনাস বি এর মান দেওয়া আছে, এ বি এর মান বের করতে বলছে। তা আমরা জানি এ বি এর সূত্র কি, এ প্লাস বি বাই টু হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কয়ার। তো এখানে জাস্ট কিছুই না, শুধু হিসাব। তো 5/2 এর উপর হোল স্কয়ার মাইনাস 3/2 এর উপর হোল স্কয়ার। তো এটা জাস্ট ক্যালকুলেশন, 25/4 মাইনাস 9/4। তো এখান থেকে নিচে আসাগুলো হচ্ছে 4, উপরে হচ্ছে 25-9, 25-9 হচ্ছে 16/4। তো এটা আমার কাটাকাটি করে হয় 4। তো এই প্রশ্নের উত্তর হবে 4। পরের প্রশ্ন দেখেন, পরের প্রশ্নটা আমরা দেখব। তো 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:3। ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত 3:7 হবে। তো অনুপাত রিভার্স থাকুক বা রিভার্স না থাকুক বা কম বেশি থাকুক, যেভাবে খুশি সেভাবে থাকুক। এখন হচ্ছে যেভাবে অঙ্কটা করবো এভাবে কিন্তু প্রত্যেকটা অঙ্ক মিলবে আপনার, অনুপাত যেভাবে খুশি সেভাবে থাকুক। তো এই নিয়মে যদি করেন তাহলে সব আপনি হচ্ছে মিলাতে পারবেন এরকম অনুপাতে যতভাবেই থাকুক না কেন। তো প্রথম কাজ কি, এই 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণ অনুপাত। তো এটা হচ্ছে একটা মিশ্রণটা কত, 60 লিটার। মিশ্রণের পরিমাণ হচ্ছে 60 লিটার। মিশ্রণের মধ্যে কি আছে, আমার কেরোসিন ও পেট্রোল আছে, ঠিক আছে। তো আমাদের অনুপাত দেওয়া আছে 7:3। তাহলে কেরোসিন অনুপাত পেট্রোল সমান 7:3। তাহলে প্রথম যে সংখ্যাটা সেটা কাট কেরোসিনের, পরের যে সংখ্যাটা সেটা কাট পেট্রোলের 3। তো পরবর্তীতে বলছে ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশান। আচ্ছা যাই হোক, তো এই অনুপাতটা আমাদের প্রথম যেভাবে লিখছি সেভাবেই লিখতে হবে, ঠিক আছে। তাহলে কেরোসিন অনুপাত পেট্রোল সমান 3:7। আচ্ছা, তো এখানে দেখেন যে কি বলছে, আর কত লিটার পেট্রোল মেশালে। তাহলে আমাদের বের করতে হবে কি, পেট্রোলের পরিমাণটা বের করতে হবে। তো আমাদের পেট্রোল কোথায় আছে, এই পরবর্তীতে পেট্রোল হচ্ছে প্রথমে ছিল অনুপাত 3, এখানে 3 ছিল, পরবর্তীতে পেট্রোল হয়ে গেছে আমাদের 7, ঠিক আছে। তাহলে পেট্রোলের পরিমাণটা কত বৃদ্ধি পাইছে, এই 7-3 সমান কত, 4 ভাগ, ঠিক আছে, 4 ভাগ বৃদ্ধি পাইছে। তো এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এই 4 ভাগ পেট্রোল সমান কত লিটার, এটা হচ্ছে আমাদের বের করা, ঠিক আছে। তো এখন দেখেন প্রথমত পেট্রোল ছিল কত ছিল, 3 ভাগ, ঠিক আছে। 3 ভাগ থেকে 7 ভাগে চলে আসছে। যাই হোক, তাহলে আমরা লিখতে পারি 3 ভাগ পেট্রোল সমান 60, ঠিক আছে। কারণ কি, 60 লিটারের মধ্যে তো আমাদের 3 ভাগ পেট্রোল ছিল আর 7 ভাগ আমাদের ছিল কেরোসিন ছিল। তাহলে 3 ভাগ পেট্রোল সমান 60 লিটার বা 60 লিখতে পারি আমরা, অবশ্যই লিখতে পারি। তাহলে 1 ভাগ পেট্রোল সমান কত, 60/3। তাহলে আমাদের বের করতে হবে কত, আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত হবে। তাহলে পেট্রোল আরও বেশি কত মিশাতে হবে। পরবর্তী 3 থেকে কত হয়েছে, 7 হয়েছে, বাড়ছে কত ভাগ, 4 ভাগ। তার মানে আরও 4 ভাগ অ্যাড করতে হয়েছে, ঠিক আছে। 3 থেকে 7 আসার জন্য আরও 4 ভাগ অ্যাড করতে হয়েছে। তাহলে এই আরও 4 ভাগ অ্যাড করার জন্য এই 4 ভাগ সমান কত লিটার পরিমাণ, এটাই তো আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখন লিখবো 4 ভাগ পেট্রোল সমান 60 × 4, নিচে হচ্ছে 3। এখন জাস্ট কাটাকাটি করলে শেষ। তাহলে 3 দিয়ে কাটলে হয় 2, তাহলে 4×8, এটা হচ্ছে আমাদের 80 লিটার, ঠিক আছে। তাহলে 80 হবে এই প্রশ্নের উত্তর, শেষ। এভাবে আপনি হচ্ছে অনুপাতের যত অঙ্ক আছে এভাবে বুঝে যদি কনসেপ্ট বুঝে যদি করেন, বেসিক ঠিক রাখে, তাহলে হচ্ছে সবগুলোই করতে পারবেন। তো অনুপাত যেভাবেই দেওয়া থাকে। পরবর্তী প্রশ্ন, 1 হতে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে। তো আমি শুরুতেই বলেছিলাম যে রেঞ্জ সহ কতগুলো মৌলিক সংখ্যা, কী মৌলিক সংখ্যা, এগুলো মুখস্থ করে নেবেন, তাহলে এই জাতীয় সব প্রশ্ন হচ্ছে দেখেই অ্যান্সার করতে পারবেন, ঠিক আছে। তো এই জন্য আমি এই ছকের কথা বলছিলাম। তো এখানে 1 থেকে 30 পর্যন্ত, তো এই যে 1 থেকে 30 পর্যন্ত রেঞ্জের মধ্যে যে 4, 4 আর 2 হচ্ছে 10, তো 10টি আছে। তো এটা ছকটা যদি মুখস্থ করেন তাহলে এই জাতীয় প্রশ্ন হচ্ছে আপনি আনসার করতে পারবেন। আর এটা উত্তর হচ্ছে 10টি, ঠিক আছে। পরের প্রশ্ন, 2টি সংখ্যার গুণফল 1536, সংখ্যা দুটি লসাগু 96 হলে গসাগু। তো এই অঙ্কটা হচ্ছে এই সূত্রটা এটা দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে চলে আসে। শুধু সূত্রটা ফর্মুলাটা মনে রাখি আর কিছু না। তো ফর্মুলাটা কি, লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তো এই ফর্মুলাটা জেনে রাখবেন, কখনো আপনাকে গসাগু বের করতে বলবে, কখনো লসাগু বের করতে বলবে, যেটাই বলুক আপনি পারবেন, ঠিক আছে। তো এখানে বের করতে বসছে মশান বলে, গসাগু কত। তো লসাগু দেওয়া হচ্ছে আমাদের 96, লসাগু বসিয়ে দিলাম, ইন্টু গসাগু সমান সংখ্যা দুটি গুণ হচ্ছে 1536। তো বের করতে হবে কি, বের করতে হবে হচ্ছে গসাগু। তাহলে 1536 আর নিচে আসবে হচ্ছে 96। তো এইটা হচ্ছে আপনাদের কাটাকাটি করতে হবে। তো এখন দেখেন এটা হচ্ছে প্রথমত 4 দিয়ে কাটাকাটি করা যায়। তাহলে 4 দিয়ে কাটাকাটি করলে এটা হবে হচ্ছে আপনাদের 24। এবং এটা 4 দিয়ে কাটাকাটি করতে হবে 3 4 12 3, আর হচ্ছে এখানে 84 হবে। তো যাই হোক 384। এটাকে আবার হচ্ছে আপনি কাটাকাটি করতে পারবেন 6 দিয়ে, আর এটা হবে 96। আবার হচ্ছে 6 দিয়ে 96 দিয়ে কাটলে হবে হচ্ছে আপনাদের 16, ঠিক আছে। তো এই কাটাকাটিগুলো করে নেবেন, তাহলে এটার উত্তর হবে 16। তো আমরা পরবর্তী প্রশ্নটা দেখবো। পরবর্তীতে হচ্ছে একটা মান নির্ণয় প্রশ্ন আছে। তো এখানে দেখেন এইটা মানটা বের করার জন্য এখানে দেখেন আপনারা হচ্ছে গড়গুলো দেখবেন যে 0.1। তো 1 গড় 4 দশমিক, এইখানে হচ্ছে নিচেও 1 গড় 4 দশমিক। তাহলে হচ্ছে আমরা কী করতে পারি, যেহেতু গড় মিলে গেছে তাহলে আমরা এই দশমিকটা উঠাই নিতে পারি, ঠিক আছে। উঠাই দিলাম।
তো এখানেও হচ্ছে 2 ঘর আগে দশমিক, এখানে 2 ঘর আগে দশমিক, তাহলে আমরা হচ্ছে দশমিকটা উঠাই দিতে পারি, বাইরের ঘর পরেও যদি চিন্তা করেন তো উঠাই দিলাম। তো এখানেও হচ্ছে 3 ঘর আগে দশমিক, তাহলে এই নিচেও হচ্ছে 3 ঘর আগে দশমিক, তাহলে হচ্ছে দশমিক উঠাই দিলাম। সংখ্যা যাই থাকুক না কেন, যদি এরকম ঘর মিল থাকে তাহলে আমরা কেটে দিতে পারি, ঠিক আছে। তাহলে এই দেখেন যে দশমিক 3 ঘর আগে দশমিক, নিচেও 3 ঘর আগে দশমিক, যেরকম যদি ঘর মিল থাকে তাহলে আমরা দশমিকটাকে উঠাই দিতে পারি। তো দশমিক ওঠানোর পর আমাদের কত থাকে 1 2 1 3 1, আর নিচে থাকে 2 × 2, তাহলে হচ্ছে উপরে 1 আর 2 × 4, 4 × হচ্ছে 8, আর 1/8 হচ্ছে এই প্রশ্নের উত্তর। পরবর্তী প্রশ্ন, সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। তো এই প্রশ্নে আমরা জিনিসগুলোকে ধরে নিব। তো দেখেন এখানে সরল সুদের হার শতকরা কত টাকা হলে, তার মানে আমাদের আসলে বের করতে বলছেন কি সরল সুদের হার কত টাকা, সুদের হার ঠিক আছে কত টাকা, তার মানে আমাদের বের করতে হবে আর এর মান ঠিক আছে। তো এখন আমরা যদি আসলে এখানে ধরে নিই যে আসল যেহেতু দেওয়া নেই, আমরা হচ্ছে আসনটাকে 100 ধরে নিলাম, আসনটাকে 100 টাকা ধরে নিলাম, ঠিক আছে। তো আসলে 100 টাকা। তো সরল সুদের হার শতকরা কত, তো সুদের হার আমরা হচ্ছে ধরে নিই যে সুদের হার হচ্ছে আর, ঠিক আছে 8%, তাহলে হার কিন্তু সবসময় কি পার্সেন্ট হয়, তাই না, তাহলে 8% মানে কি r/100, ঠিক আছে। তাহলে আগে বলছি 1% মানে 1/100, 2% মানে 2/100, এগুলো জানেন আপনারা। তো সুদের হার 8% সমান r/100, তো ধরলাম। তো এই পর্যন্ত ধরা শেষ। শতকরা হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরের, তো বছর হচ্ছে এইখানে বছর বা বছর n = 8 বছর দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, সুদে আসলে 3 গুণ হবে, ঠিক আছে। তাহলে সুদে আসলে 3 গুণ, এই কথাটা বুঝলে কিন্তু আমাদের অঙ্কটা শেষ, যে সুদে আসলে 3 গুণ, অর্থাৎ সুদ হচ্ছে আমাদের কি আয়, আমরা এই ফর্মুলাটা জানি আয় সবাই, আয় সমান PNR। তো আয় হচ্ছে সুদ, তার মানে এখানে সুদে আসলে অর্থাৎ সুদ আয় আসল হচ্ছে PI + P = 3 গুণ, ঠিক আছে 3 গুণ। তো এখন হচ্ছে আমরা আসল ধরছি কত 100, তো আসল যদি 100 ধরি তাহলে সুদে আসলে 3 গুণ হলে কত হবে আমাদের এখানে 300 হবে, ঠিক আছে 300 হবে। তো এখন আমরা আসল কত ধরছিলাম 100 ধরছিলাম, তাহলে এই আসল যদি 100 হয় সুদে আসলে 3 গুণ হয়, তাহলে আমাদের সুদ আসলে কত, সুদ আসলে 300 বিয়োগ 100 সমান কত 200, ঠিক আছে। সুদ আসলে হয় 200। তো আমরা এই জিনিসগুলো ধরে নিলাম, সুদ এখন আমরা 200 পেলাম। তো এখান থেকে আমরা হচ্ছে সূত্র জাস্ট অ্যাপ্লাই করে বের করে ফেলবো। আমরা জানি আয় সমান PNR, তো এখানে আয় হচ্ছে কি সুদ, পি হচ্ছে আসল, এন হচ্ছে বছর, আর হচ্ছে সুদের হার। তো যাই হোক এইখানে আয় হচ্ছে যদি 200 আমরা বসাই সমান পি হচ্ছে আমরা বসছিলাম 100 গুণন এন হচ্ছে আর, পি বসাইলাম, আর হচ্ছে কি r/100। তো এখানে দেখেন যে r/100, এই 100 আর এই 100 কাটা যায়, তাহলে আমাদের 200 সমান এইটা চলে আসে, ঠিক আছে 8r। মানে এখানে আমরা লিখতে পারি অতএব 8r সমান 200, আর সমান কাটাকাটি করে হবে হচ্ছে 25, তো 25 হবে এই প্রশ্নের উত্তর। তো পরবর্তী প্রশ্ন, চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনইভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল, ওই পরিবার চিনি খাওয়া খরচ শতকরা কত কমিয়েছিল। তো এই ধরনের প্রশ্ন আমরা শর্টকাটে পড়বো। তো চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটা পরিবার চিনি খাওয়া কমাইছে, ঠিক আছে। তো এখানে বের করতে বলছে ওই পরিবারের চিনি খাওয়ার শতকরা খরচ কত কমিয়েছেন। তো এই খরচটা বের করার জন্য আমরা যদি চিনির মূল্য হচ্ছে 100 ধরি, তো 100 তো বৃদ্ধি পাইছে হচ্ছে কত 25% বৃদ্ধি পাইছে 25, ধরুন না এক প্রথমে ছিল 100, তারপর হচ্ছে বৃদ্ধি পাইছে 25, প্রথমে 100 পরে 25। তো এখন দেখেন আমরা হচ্ছে এই দুইটা যে সংখ্যা পেয়েছি ধরে নিয়েছি, তো এইটা আমরা হচ্ছে উপরে হচ্ছে গুণ করবো এবং নিচে হচ্ছে আমরা হচ্ছে যোগ করবো, ঠিক আছে। এইখানে যেহেতু 25% বৃদ্ধি বলছে তাই আমরা হচ্ছে যোগ করছি। তো এই সেম অঙ্কেতে যদি বলতো 25% হ্রাস, তাহলে আমরা নিচে সিঙ্গি বিয়োগ করতাম, তাহলে আমাদের উত্তরটা পেয়ে যেতাম, ঠিক আছে। তাহলে উপরে হচ্ছে 100 গুণন 25 আর নিচে হচ্ছে আমাদের 125। তো এইটা জাস্ট কাটাকাটি করবেন, এইটা কাটাকাটি করলে আপনাদের আর হচ্ছে 20, ঠিক আছে। এটা উত্তর হবে 20। পরের প্রশ্ন, মান নির্ণয়। তো সময় এত হয়তো এর মান কত, তো যা দেওয়া আছে তাই লিখবো x - 5 a + x সমান, এটাকে আমরা কি লিখতে পারি x² - 5 এর উপরে d² দিই তাহলে 25 হয় লিখতে পারি। তাহলে a + x সমান, এখানে হচ্ছে আমাদের a² - b² এর ফর্মুলা পড়ে গেছে, এটা ফর্মুলা সবাই জানি a + b * a - b। তো আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি x + 5 x - 5। তো এখন দেখেন দুই পাশ থেকে আমরা x - 5কে বাদ দিতে পারি, তাহলে a + x সমান x + 5। তো আমাদের বের করতে বলছে a এর মান, তাহলে a সমান x + 5, এখানে এই x টাই পাশে মাইনাস হয়ে গেল, x এর স্থানটা গেল, তাহলে a সমান হচ্ছে 5। এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। তো পরের প্রশ্ন, a + b + c = 0 হলে এর মান কত। তো এটা হচ্ছে a³ + b³ + c³ এর একটা ফর্মুলা আছে, বড় একটা ফর্মুলা, এটা আপনি যদি অ্যাপ্লাই করেন তাও হবে, আনসারটা এক লাইনে পেয়ে যাবেন। আর যদি এত বড় ফর্মুলা বলে না থাকে তারপরে হচ্ছে আপনি সিদ্ধান্ত অ্যাপ্লাই করে করতে পারবেন, এই যে দেওয়া আছে এটা থেকেও করতে পারবেন বা এটার সূত্র থেকেও করতে পারবেন। এটা সূত্র আমরা কি জানি, এটা সূত্র হচ্ছে
এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ প্লাস 3abc। তো এটা সূত্র হচ্ছে এটা সমান এটা। তারপর এখানে প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে যেটা জিরো। তো এই টার্মটা যদি জিরো হয় তাহলে পুরো টার্মটাই জিরো হয়ে যাবে। তাহলে জিরো হলে আমাদের থাকবে 3abc, তার উত্তর হবে 3m। ঠিক এইভাবে করতে পারে, অথবা দেওয়া আছে থেকে করতে পারে এ প্লাস বি সমান এই সি টার্ম এই পাশে নিয়ে আসলাম মাইনাস সি। আমরা চাইলে এই দুই পাশে কিউব করতে পারি, তো কিউব করে দিলাম। তাহলে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলাটা আমরা সবাই জানি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এই ফর্মুলাটা জানি, মনে থাকে বেশিগুলো আমাদের, কারণ এগুলোর অ্যাপ্লাইটা বেশি হয়, মাইনাস সি কিউব। ঠিক আছে, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab আর এ প্লাস বি সমান প্রথমে হচ্ছে আমাদের মাইনাস সি ছিল, মাইনাস সি কিউব। এইখানে আমরা এই কিউব বিটা বাদ দিয়ে প্রথমে আমাদের লাইনটা এরকম ছিল, এখান থেকে আমরা মাইনাস সি বসিয়ে নিয়েছি। তো এ কিউব প্লাস বি কিউব, তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস মাইনাস 3abc সমান মাইনাস সি কিউব। আর আমরা এখান থেকে লিখতে পারি সাইড চেঞ্জ করে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc। তো এইভাবে বললো আপনার তো 3abc আসবে, 3abc আর নি, যেভাবে আপনি কমফোর্ট ফিল করেন করতে পারেন। লাস্ট প্রশ্ন, দশম বিসিএসে গণিত থেকে 16টা প্রশ্ন এসেছিল, তো 16টা প্রশ্নই আমি হচ্ছে এখানে করাচ্ছি। ত্রিভুজের একটি কোণ এর অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ? সমকোণী, স্থূলকোণী নাকি সমবাহু নাকি সূক্ষ্মকোণী? তো এটা বের করতে বলছে। তা আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি হয় হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, 180 ডিগ্রি হয়। তো এইখানে আপনাকে বের করতে বলছে যে একটি কোণ অপর দুটি কোণের সমষ্টি যদি সমান হয় তাহলে ত্রিভুজটি কেমন হবে। তো আমরা যদি এটা এভাবে চিন্তা করি যে আমরা ধরে নিলাম আমাদের হচ্ছে এরকম একটা ত্রিভুজ, তো এটা যদি 90 ডিগ্রি হয়, এটা 45 করে 90 180 হতে পারে, বা এটা 50, এটা হচ্ছে আমাদের 40 ভাবেও হতে পারে। কিন্তু আমাদেরকে এমনভাবে সেটিং করতে হবে যেন এই দুইটা কোণের যোগফল এত হয়। ঠিক আছে, তো এইগুলো যে কোনোভাবেই হচ্ছে আমাদের 90 হতে পারে। বাট আমাদের একটা কোণ 90 যদি হয়, তাহলে একটা কোণ যদি 90 হয়, 90 সমান সমান আপনি তো এইভাবে লিখতে পারেন যে 50 যোগ 40, তাহলে কত হয়? 90 হয়, 90 সমান 90। একটা কোণ অপর দুটি কোণের সমষ্টি সমান, তো অপর দুইটা কোণের সমষ্টি আমাদের 90 হইতে হবে এবং তিনটা কোণের যোগফল 180 এরকম মিল হইতে হবে। তো তাহলে একটা কোণ যদি আমাদের 90 ফিক্স থাকে তাহলে সেই কোণটা আমাদের কী হয়? সমকোণী হয়। তো এভাবে আমরা এটা বুঝতে পারি, বা আপনার যদি তবু অসুবিধা লাগে তো আপনি এটা এভাবে মনে রাখতে পারেন যে যদি আমাদের একটি কোণ এ হয়, একটি কোণ এ সমান সমান অপর দুটি কোণ, মানে ত্রিভুজের তিনটা কোণ যদি আমাদের এ বি সি হয়, তাহলে একটা কোণ এ সমান সমান আবার দুইটা কোণের সমষ্টি সমান বি প্লাস সি। তা আমরা এগুলোকে স্কোয়ার দিয়ে দিতে পারি, তাহলে আমাদের ওই যে পিথাগোরাস উপপাদ্যের মতো দেখতে লাগে, তাই না? তো এইভাবে বোঝা যায়। তো যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে আপনি মনে রাখতে পারেন, বুঝতে পারেন। তো এই প্রশ্নের মাধ্যমে আমাদের হচ্ছে দশম বিসিএস এর 16টি প্রশ্নই শেষ হয়ে গেল। তারপরও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তী ভিডিও পাওয়ার পর্যন্ত অপেক্ষা করুন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।